টপোলজিটা শেষ করছিলাম, আমরা এখান থেকে আজকের পড়াটা স্টার্ট করতেছি। কোশ্চেন আসে যে যদি তুমি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চাও তাহলে তোমরা কি কি বিষয় খেয়াল রাখবা। যারা লাস্ট ক্লাসে আমরা এইখানে শেষ করছিলাম হাইব্রিড টেকনোলজি। মানে হাইব্রিড টেকনোলজিটা কি ছিল বলতো ভেরা? টপোলজির মধ্যে হাইব্রিড টেকনোলজিটা কি ছিল, বা হাইব্রিড টপোলজিটা মানে নেটওয়ার্কের এক এক অংশে যদি আমরা এক এক ধরনের টপোলজি ইউজ করি সেটা একটা হাইব্রিড টেকনোলজি হিসেবে বা হাইব্রিড টপোলজি হিসেবে আমরা বলতে পারি। এই পর্যন্ত লাস্ট ক্লাসের পড়া ছিল। আমরা এরপরে যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হলো নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে আমরা কি কি বিষয় খেয়াল রাখবো। প্রথমত বাজেট এবং ব্যয়ের পরিমাণ, মানে আমাদের কত বাজেট আছে এবং আমরা কি পরিমাণ খরচ করতে পারবো সেই অনুযায়ী আমরা নেটওয়ার্কটা নির্ধারণ করব। তারপরে হচ্ছে তারের দৈর্ঘ্য, কতটুকু তার আছে। আমরা সবাই জানি যে এক এক ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু তারের খরচটা আলাদা। ম্যাশ নেটওয়ার্কের ক্ষেত্রে তারের খরচ কি বেশি হয় নাকি কম হয় বলো তো? বেশি। নেটওয়ার্ক অনেক বেশি হয়। এবং সবচেয়ে কম আর খরচ হয় কোন ধরনের টপোলজিতে? রিং। না ভাইয়া, ভুল। সবচেয়ে কম তার খরচ হয় হচ্ছে স্টার টপোলজি। কারণ দুঃখিত আমি ভুল বলছি ভাইয়া, তুমি বাস টপোলজি। কারণ এখানে আমরা একটা নেটওয়ার্ক কেবল রেখে দেই এবং সেখান থেকে যেই যেই কম্পিউটারে আসলে প্রকৃতপক্ষে কানেকশন দেওয়া প্রয়োজন সেখান থেকে দিয়ে দিই। এই কারণে বাস নেটওয়ার্কে হচ্ছে তারের খরচ সবচেয়ে কম। রিং নেটওয়ার্কে আসলে হয় কি তার ভালোই লাগে, কারণ আমরা একটা রিং নেটওয়ার্ক করতে হলে পুরোটাই কিন্তু তারের আন্ডারে নিতে হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাই। তারপরে ভবিষ্যতে নেটওয়ার্কটা কতটুকু বড় হবে, মানে সাপোজ আমাদের যদি স্টার নেটওয়ার্ক তৈরি করি সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা নোড বাড়ানো বা কমানো অনেক সহজ। তো নেটওয়ার্ক কতটুকু বড় হবে সেই অনুযায়ী আমাকে নির্ধারণ করতে হবে যে নেটওয়ার্কে আসলে নেটওয়ার্কটা পরবর্তীতে আর বড় হওয়ার সম্ভাবনা আছে কিনা। ব্যবহৃত তারের ধরন, আমরা যদি তারের খরচটা কমাইতে চাই, মানে ব্যবহৃত তারের ধরন বলতে আমি বুঝাতে চাচ্ছি সাপোজ বাস নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমাকে ভালো নেটওয়ার্ক কেবল দিতে হবে, কারণ এই পুরাটার মধ্যেই কিন্তু পুরা ডাটাটা থাকে। মানে এই নেটওয়ার্ক কেবলটার মধ্যে দেখা যায় সবগুলো কম্পিউটারের ডাটা থাকে, এই কারণে ব্যান্ডউইথ অনেক বাড়াইতে হয়। তো তারের ধরনটা কি, মানে কোয়েক্সিয়াল কেবল নাকি ফাইবার অপটিক কেবল ইউজ করতেছি তার উপরে ভিত্তি করেও আমরা নেটওয়ার্কটা নির্ধারণ করি। আর প্রত্যেকটা নোডের পারস্পরিক দূরত্ব, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের ডিসটেন্স, তারপরে নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য এবং ব্যবহার। মানে সাপোজ ধরো আমরা এটা কোন কাজে ইউজ করব, এটার জন্য কি আমার স্পিড বেশি প্রয়োজন নাকি স্পিড কম প্রয়োজন, তো এইটাও একটা বিষয়। আর ফাইনালি বলছে নেটওয়ার্ক থেকে প্রাপ্ত সার্ভিস সমূহ, মানে নেটওয়ার্ক থেকে যে আমরা কাজগুলা পাবো বা সেটার জন্য আসলে আমাদের সাপোজ ধরো আমাদের খুব দ্রুত গতির কমিউনিকেশন দরকার, সেক্ষেত্রে আমরা কোন টপোলজি বেছে নিব বলো তো ভাইয়া? কমিউনিকেশন সবচেয়ে দ্রুত হয় কোন টেকনোলজিতে, কে বলতে পারবে? ভাইয়া ম্যাশ টপোলজি। হ্যাঁ, কারণ প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে। তো আমাদের কি ধরনের সার্ভিস দরকার সেই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। এই 7টা পয়েন্ট মনে রাখবা যে যখন তুমি নেটওয়ার্ক তৈরি করবা তখন তোমার আসলে কি কি জিনিসের খেয়াল রাখতে হবে। আশা করি সবাই এটা মোটামুটি বুঝতে পারছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রথমত ভেরা আমি এই এই জিনিসটা একটু অন্যরকম এটা আলাপ করিনি। ক্লাউড কম্পিউটিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক ভেরা, যদিও এটা নেটওয়ার্ক থেকে আলাদা। তো আমি এটা ফার্স্ট অফ অল পড়াই দিচ্ছি এই কারণে যে এই টপিকটা আমি একটু সময় নিয়ে আলোচনা করতে চাই তোমাদের সাথে। ভেরা সবাই বোধহয় কাল্পনিক ডেটা ক্লাউড সম্পর্কে আইডিয়া আছে। মানে আমরা অনেক সময় কিন্তু বর্তমানে আমাদের যে
মানে ডিজিটাল ডেটাগুলা সেগুলা কিন্তু মানে কাল্পনিক ডেটা ক্লাউডে রেখে দিচ্ছি। তারা তোমাদের সবার কি জিমেইল অথবা ফেসবুক অথবা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তোমরা তোমরা জানো যে এখানে কিন্তু আমরা ইজিলি আমাদের ডেটাগুলো সংরক্ষণ করে রাখতেছি। সাপোজ ধরো আমরা যে ইউটিউব ইউজ করতেছি, আমরা সাপোজ ধরো ইউটিউবটা কিন্তু একটা ডেটা ক্লাউড, যার কিন্তু মানে আসলে কি বলবো, ব্যান্ডউইডথটা মানে ইনফাইনিট। আমরা এই যে এতগুলা ভিডিও, আমি যতগুলা ক্লাস নিচ্ছি সবই কিন্তু ভাইয়া ইউটিউবে আপলোড করে রাখতেছি এবং তোমরা সেটা দেখতে পাচ্ছ। ইনফ্যাক্ট শুধুমাত্র ইউটিউব না, আমরা কিন্তু আমার যে স্পেশাল গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভেও ক্লাসগুলো আলাদা করে রেখে দিচ্ছি, যেন তোমরা এটা থেকে পরবর্তীতে ভবিষ্যতে ক্লাসগুলো আবার দেখে নিতে পারো। তো এই যে আমরা ডিজিটাল ডেটাগুলা কাল্পনিক ডেটা ক্লাউডে রেখে দিচ্ছি, এই কনসেপ্টটার নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো এই ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা তোমাদের মুখস্থ করতে হবে। সংজ্ঞাটা একটু শুনে নাও। ক্লাউড কম্পিউটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভার। রিমোট সার্ভার মানে হচ্ছে ভ্রাম্যমান সার্ভার। এই কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করা। ভেরা ক্লাউড কম্পিউটিং এর একটা মূল সুবিধাটা বলি। সাপোজ আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো আমরা যদি এখানে রেখে দিই, ধরো কম্পিউটার যদি সামহাও আমাদের ক্র্যাশও করে, পরবর্তীতে নতুন কম্পিউটার এনে আমরা কিন্তু ওই কাল্পনিক ক্লাউড থেকে ডাটাগুলো রিট্রিভ বা পুনরুদ্ধার করতে পারি। সবাই কি বুঝতে পারো ব্যাপারটা? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? জি ভাইয়া। তো আমরা সংজ্ঞাটা আরেকটা জায়গায় আছে সুন্দরভাবে, আমি সংজ্ঞাটা আরেকবার অন্য একটা জায়গা থেকে বলতেছি। এই টপিকটা পড়বা, আমি গুছাই দিচ্ছি তোমাকে কোনটা পড়তে হবে। এবং আমি কিন্তু তোমাদের গতকালকে এই যাদের কাছে এই বইটা নাই তাদের সুবিধার জন্য বইয়ের কপিগুলা কিন্তু দিয়ে দিছি। তোমরা যেটা করতে পারো, ভিডিওর কোন অংশে ভেড়া আমরা কোন কোন জায়গাগুলো দাগায় দিলাম সেই জিনিসটা কিন্তু তোমরা দাগায়া ওই অংশগুলা ভালো করে পড়বা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার, সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে, চাহিদা মাত্র এবং চাহিদা অনুসারে, এগুলো কিন্তু বৈশিষ্ট্য জ্ঞান, সহজে ব্যবহার করার সুযোগ প্রদান বা ভাড়া দেওয়ার সিস্টেমকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তোমরা জানো যে ভাইরা গুগল ড্রাইভে তারা কিন্তু 15 জিবি পর্যন্ত ফ্রি অ্যাক্সেস দেয়, কিন্তু আমি যে ভিডিওগুলো করতেছি এতগুলা ভিডিও, এটা কিন্তু 15 জিবিতে কমপ্লিট হচ্ছে না দেখে আমি গুগল ড্রাইভের কাছ থেকে 1 টেরাবাইট স্টোরেজ কিনে নিচ্ছি। তো 1 টেরাবাইট স্টোরেজের জন্য আমাকে মান্থলি হয়তো 450 বা 500 টাকার মতো করে দিতে হচ্ছে। তো আমি সেটা দিয়ে আমার ডাটাগুলো ওইখানে রেখে দিচ্ছি। তো এইটা অনেকটা এমন ব্যাপার হলো যে গুগলের কাছ থেকে আমি একটা মানে স্টোরেজ বা গ্লোবাল স্টোরেজ ভাড়া নিচ্ছি। সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া। ওকে। তো ক্লাউড কম্পিউটিং এর 3টা বিশেষ বৈশিষ্ট্য আছে ভেড়া। এই 3টা বৈশিষ্ট্য বুঝে নাও, কিন্তু পারফেক্টলি তোমাকে এই যে ইংরেজিতে এই টার্মগুলো লিখতে হবে। 1 নাম্বার হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর রিসোর্স ফ্লেক্সিবিলিটি, মানে ক্রেতা ছোট বা বড় যেই রকম চাহিদা চাবে তাকে সেই রকম সার্ভিসটা দিতে হবে। সাপোজ আমার 1 টেরাবাইট ডাটাতেও কিছু হবে না। সাপোজ আমি অনেক বড় রেজলিউশনের জন্য কোনো কিছু আপলোড করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমার আরো বড় স্টোরেজ লাগবে। তো গুগল ড্রাইভে কিন্তু এরকম আনলিমিটেড স্টোরেজেরও অপশন আছে। তো তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। তার মানে ক্লাউড কম্পিউটিং এর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ক্রেতা যেই ধরনের চাহিদাটা চাবে তার মানে তাকে সেই ধরনের সুবিধাটা দিতে হবে, আর ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী চাহিদা বাড়াতে বা কমাতে পারবে, মানে সার্ভিস গুলা অ্যাভেল করতে পারবে অথবা সে বাদও দিতে পারবে। তারপরে হচ্ছে অন ডিমান্ড, মানে যেই মুহূর্তে ক্রেতা সার্ভিসটা চাবে সেই মুহূর্তে কিন্তু মানে গুগল বলো বা ফেসবুক বলো
তুমি যদি রাত 2টার সময় লগ ইন করো, তাহলে কি ও বলবে যে রাত 2টার সময় লগ ইন করা যাবে না? ব্যাপারটা এরকম না। তো ক্রেতা যে সময় সার্ভিসটা চাবে সেই সময়টাই কিন্তু আলটিমেটলি সার্ভিস দাতা তার চাহিদা পূরণ করবে। আর এরপরে হচ্ছে ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, মানে পে অ্যাজ ইউ গো, মানে তুমি ক্রেতা ঠিক যতটুকু ব্যবহার করবে তার ততটুকুই মূল্য শুধু পরিশোধ করতে হবে, তার চেয়ে বেশিও না এবং কমও না। তার মানে এই 3টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা সেই মানে এক্সেসিবিলিটি বলো বা আমি কাল্পনিক মেঘ আমি যদি ভাড়া নিই, সেক্ষেত্রে এই 3টা বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে, তাহলে আমরা সেটাকে ক্লাউড কম্পিউটিং বলতে পারবো। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে আসো, ক্লাউড কম্পিউটিং এর মূলত 3টা ভাগ আছে। এক নাম্বার হচ্ছে প্রাইভেট ক্লাউড। তো প্রাইভেট ক্লাউড হচ্ছে এমন যেটা প্রতিষ্ঠানের জন্য তারা নিজস্ব একটা ব্যবস্থাপনায় আলাদা করে থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং এতে অন্য কেউ সাধারণত এক্সেস করতে পারবে না, প্রতিষ্ঠানের বাইরে কেউ এক্সেস করতে পারবে না এবং প্রতিষ্ঠানের মধ্যেও যাদেরকে অনুমোদন দেওয়া হবে তারাই শুধুমাত্র সেই ডেটা ক্লাউডটা ইউজ করতে পারবে। এই কারণে এটাকে প্রাইভেট ক্লাউড বলা হয়। পাবলিক ক্লাউড হচ্ছে ভেড়া, এটা এমন প্ল্যাটফর্ম মানে যে কোনো কেউ ইচ্ছা করলেই সেটা কিন্তু মানে ব্যবহার করতে পারে। তো তোমরা নর্মালি যে ক্লাউড গুলো ইউজ করো সেগুলো পাবলিক ক্লাউড। আর দুটার সংমিশ্রণে তৈরি হয় হচ্ছে হাইব্রিড ক্লাউড, মানে কিছু অংশ প্রাইভেট থাকবে কিছু অংশ পাবলিক করা থাকবে। এই ধরনের ক্লাউডকে আমরা আলটিমেটলি হাইব্রিড ক্লাউড বলি। তো ভেড়া তোমরা 3 প্রকারের যে ক্লাউড তার এটা পড়বা। এইখানে বাড়তি যেটা বলা হয়েছে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস বা মডেল, এই অংশটা তোমাদের পড়ার প্রয়োজন নাই। তোমাদের যেটা পড়তে হবে আমি বলে রাখতেছি 4টা টপিক: ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য, ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ এবং ফাইনালি লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে এর সুবিধা এবং অসুবিধা। আমি যে অংশগুলো আলোচনা করতেছি তোমরা সেইগুলো পড়বা। এই ক্লাউড কম্পিউটিং এর মডেল ডিফাইন করার কোনো প্রয়োজন নেই। সুবিধা অসুবিধাগুলো একটু দেখো। সুবিধাগুলো দেখো, প্রথমত বলছে ছোট ও প্রাথমিক উদ্যোক্তার জন্য সহজেই ব্যবসা করার সুযোগ সৃষ্টি করা যায়। তোমরা ভেড়া মানে তোমরা জানো যে এই ক্লাউড নিয়ে অনেক বিজনেস আছে, মানে অনেকে আছে যে গুগল ড্রাইভ তোমাকে ফেসবুকে এরকম অ্যাডভার্টাইজ গুলো দেখছো, মানে অনেকে গুগল স্টোরেজ বা বিভিন্ন স্টোরেজ কিনতে সহায়তা করে টাকার বিনিময়ে। তো এই ছোটখাটো ব্যবসা করার জন্য এটা একটা ভালো প্রসেস, সার্বক্ষণিক ব্যবহারযোগ্য। অবশ্যই এটা ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে বড় একটা ব্যাপার যে অন ডিমান্ড, যখনই আমি চাবো তখনই আমরা সেটা ইউজ করতে পারবো আর যে কোনো সময় যে কোনো স্থান হতে তথ্য আপলোড করা যায়। সাপোজ আমি আমার মানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট গুলো, সাপোজ ধরো পাসপোর্ট বা এগুলার ফটোকপি, এগুলা কিন্তু আমাদের ক্লাউডে মানে আমার যে ড্রাইভ সেখানে আপলোড করে রাখছি। সাপোজ আমি বিদেশে গেলে আমার যদি সামহাও মানে কোনো প্রবলেম হয়, আমি পাসপোর্টের এটা প্রয়োজন ডকুমেন্টটা, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো দেশ থেকেই আমরা কিন্তু এটা আপলোড করে নিতে পারি বা ডাউনলোড করে নিতে পারি। সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? জি ইন্টারনেট ভাইয়া। যে কোনো জায়গা থেকে কিন্তু এই ক্লাউডে অ্যাক্সেস করা যায়। তারপরে হার্ডওয়্যার সফটওয়্যার লাইসেন্সের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়বহন হয় না, মানে আমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। তো এরপরে বলছে যে নিজস্ব হার্ডওয়্যারের সংখ্যা কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ডেটা ক্লাউডে কিন্তু মানে যেই যেই সার্ভিস প্রোভাইডারের এটা ইউজ করতেছি তাদের হার্ডওয়্যার গুলা বা সফটওয়্যার গুলাই আমরা ইউজ করতে পারবো। আর স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়ে যায়, তো এই কারণে তোমার আলাদা করে হিসেব করার প্রয়োজন নাই। তোমরা দেখবা যে গুগল বা এরকম যেই এগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক বলো বা ইয়াহু বলো স্বয়ংক্রিয়ভাবেই তোমাদের মোবাইলে কিন্তু
আপলোড মানে আপডেট হয়ে যায়, তুমি যদি এনাবল করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর নতুন করে এটার জন্য আলাদা ইনস্টলেশনের প্রয়োজন হয় না। তারপরে বলছে তথ্য কিভাবে প্রসেস করা হবে, কোথায় সংরক্ষিত থাকবে, ব্যবহারকারীকে তা মনে রাখার দরকার নাই, কারণ সেই ক্লাউড কম্পিউটিং যারা মেনটেন করে তারাই কিন্তু এটা সুন্দরভাবে গুছায় রাখে। অসুবিধা আছে ভাইয়া, অসুবিধাগুলো হচ্ছে সিকিউরিটির সমস্যা। ভাইয়া তোমার কিন্তু পুরোপুরি তাহলে এই সার্ভিস প্রোভাইডারদের মানে বিশ্বাস করতে হবে। তোমরা অনেকেই জানো যে এরকম গোপন তথ্য অনেক ক্ষেত্রে লিক হয়ে যায়। এই যে আমেরিকার একটা ঘটনা এরকম ঘটছে যে ফেসবুকের মাধ্যমে অনেক তথ্য আসলে কি হয়ে গেছে, মানে হ্যাকাররা এটা করে নিছে। তো দ্যাট ইজ ওয়াই তুমি যদি কোনো ডাটা ক্লাউডে আপলোড করে রাখো, এতে তোমার কিন্তু পুরোপুরি একক নিয়ন্ত্রণ থাকে না। তো এখানে একটা বড় বিষয় হচ্ছে কিভাবে তুমি ডাটাটা রাখবা, মানে সংরক্ষিত রাখবা, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে না। আর ক্লাউডে ব্যবহৃত তথ্য কোথায় প্রসেস করা হচ্ছে তা কিন্তু তুমি জানতে পারবা, মানে কোথায় প্রসেস করে রাখা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র সার্ভিস প্রোভাইডাররাই জানে। আর ক্লাউডের তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা কম। আর ফাইনালি বলা হয়েছে যে প্রোগ্রাম বা সফটওয়্যারের উপরে ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না, কারণ তুমি কোনো সফটওয়্যার বা ইসে রেখে দিছো, সেটা হয়তো ক্লাউডে রাখলে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, তোমার পুরোপুরি একা নিয়ন্ত্রণ থাকবে না। সুবিধা অসুবিধাগুলো ভালো করে পড়বা তোমাদের পরীক্ষার জন্য। ভেরা ক্লাউড কম্পিউটিং টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কি আমার কথা বুঝছো? নেটওয়ার্ক টপোলজি যেমন ইম্পর্টেন্ট, ক্লাউড কম্পিউটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এখান থেকে মূলত 4টা কোশ্চেন আসে। আমি তোমাদের আগেও বলছি, আমি কিন্তু ভেরা তোমাদের এই থিওরিটিক্যাল চ্যাপ্টার 1 এবং 2 এর কোন কোন প্রশ্ন কোন কোন ক্ষেত্রে পড়তে হবে সেটা সুন্দরভাবে গুছায় দিচ্ছি। তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে ভেরা তোমাদের কাছে যেই বই থাকুক না কেন, সংজ্ঞাগুলা আমি যখন ভিডিওগুলো তোমরা দেখবা, আবার তোমরা যেই অংশগুলো আমি মার্ক করে দিচ্ছি ওইগুলা মানে অন্য কালিতে মার্ক করে রেখে দিলে যেটা হবে, যখন পড়বা রিভাইজ দিবা তখন কিন্তু ব্যাপারটা সহজ হবে। আদারওয়াইজ হবে কি, এত বড় টপিক দেখে দেখবা যে পড়াশোনা করারও দূর ভালো লাগতেছে না, পড়ি এখন বাদ দিই, আইসিটি পরে পড়বো, এরকম মনে হইতে পারে। এই কারণে পড়াটা সুন্দরভাবে গুছায় নিবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। আর ম্যাথমেটিক্যাল বিষয়গুলো ইন্টারেস্টিং আছে, আমি জানি যে চ্যাপ্টার 3 এবং বিশেষ করে চ্যাপ্টার 4 খুবই ইন্টারেস্টিং লাগবে, কারণ মানে এটা তোমার প্র্যাকটিক্যাল, তোমরা নিজেরা বাসায় কম্পিউটারে বা ল্যাপটপ, ইনফ্যাক্ট স্মার্টফোনেও করতে পারো এইচটিএমএল। মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ওয়েব পেজ ডিজাইন শিখাই দিব তোমাদের। মানে 3, 4, 5, 6 4টা চ্যাপ্টার কিন্তু আসলে অনেক প্র্যাকটিক্যাল শিখা বা অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তো এগুলো একটু ইন্টারেস্টিং। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এই আইসিটি পুরোপুরি থিওরিটিক্যাল চ্যাপ্টার। ওকে, তো আমরা পরবর্তী টপিকটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা বোধহয় এখানে শেষ করছিলাম নেটওয়ার্কের প্রকারভেদ, মনে আছে ভেরা? জি ভৌগোলিক ভাইয়া। বিস্তারের উপরে নেটওয়ার্ক হচ্ছে 5 প্রকার। তো আমরা এখন প্রত্যেক প্রকার নেটওয়ার্ক সম্পর্কে অল্প করে আলোচনা করব। প্রথমত হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে এটাকে। তো এইটা হচ্ছে এই নেটওয়ার্কের বিস্তৃতি হচ্ছে 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত। তো এখানে বলছে যে এই নেটওয়ার্কের বিস্তৃতি 10 মিটার পর্যন্তই হয়, কিন্তু বর্তমানে যে ব্লুটুথ বা ওয়াইফাই টেকনোলজি গুলো ইউজ হচ্ছে সেখানে কিন্তু 100 মিটার পর্যন্ত আমরা রাখতে পারি। তো যাই হোক, এখানে একটা সিস্টেম দেখানো হয়েছে, খেয়াল করো, একটা ওয়াইফাই ডিভাইস গুলা বা ব্লুটুথ ডিভাইস গুলা এখানে দেখানো হয়েছে। ব্লুটুথ প্রিন্টার বা অনেক ল্যাপটপ বা ডেস্কটপও কিন্তু এখন ব্লুটুথকে সাপোর্ট করে। তো প্যান ডিভাইস গুলা মূলত কি কি বলতো ভেরা? পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে ইউজ হয় সাধারণত 2 রকম, ইউএসবি, তারপরে এই যে এই যন্ত্রগুলো একটু করে নিবা, তো দেখে নাও, ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মোবাইল, স্ক্যানার, প্রিন্টার,
ডেস্কটপ, ল্যাপটপ, এইসব ডিভাইস গুলা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে ইউজ হয়। সবাই বোধহয় এগুলো জানো, একটু সুন্দর করে পড়বা। আমি সবচেয়ে ভালো হয় আমি যদি তোমাকে একটা তুলনামূলক আলোচনা পড়াই, এইভাবে না পড়ে আই গেস এইটা পড়লে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এইটা এইভাবে পড়লে সবগুলা পড়াই হয়ে যায়। ল্যান, ম্যান এবং ওয়্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল বলতেই সাধারণত আমাদের ছোট নেটওয়ার্ক আমরা বুঝি। সাপোজ একটা অফিস বা একটা বাসায় আমরা যে নেটওয়ার্কটা তৈরি করি সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অত্যন্ত সীমিত এলাকা নিয়ে এই নেটওয়ার্কটা তৈরি হয়, এই কারণে এটাকে ল্যান বলা হয়। সর্বোচ্চ এর বিস্তৃতি হবে 1 কিলোমিটার। তুলনামূলক আলোচনা করবা। ম্যান দ্বারা কি বোঝায় বলতো? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মানে একটা শহরের মধ্যে আমরা যে নেটওয়ার্কটা স্থাপন করি, সাধারণত এই ক্ষেত্রে বলতো কি টেকনোলজি ইউজ হয়, ওয়্যার নাকি ওয়্যারলেস? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে কি ধরনের টেকনোলজি ইউজ হয়? ওয়্যারলেস। ওয়্যারলেস। ল্যানে ইউজ হয় সাধারণত, ল্যানে দুইটাই হয়, তার এবং তারবিহীন। তবে নরমালি ল্যান বলতে আমরা তারযুক্ত কমিউনিকেশনটাই বুঝি। কারণ একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, আমরা কি নরমালি অফিসে যে এটা হয় নেটওয়ার্কটা তৈরি হয় সেটা কি ওয়্যার নেটওয়ার্ক না ভাইরা? সবাই কি আমার কথা বুঝতেছো? একটা কম্পিউটারের জি সাথে ভাইয়া। আরেকটা কম্পিউটার টুইস্টেড পেয়ার কেবলের সাহায্যে যুক্ত থাকে। ম্যানে তার এবং তারবিহীন দুইটাই ইউজ হয়, তবে সাধারণত আমরা ওয়্যারলেস কমিউনিকেশনই করি। এখানে একটা ওয়্যানের উদাহরণ দেখানো হয়েছে, সবাই দেখে নাও। এই যে স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট থেকে যখন আর্থ স্টেশনের ডেটা আসে সেটা কিন্তু ওয়্যারলেস। হয়তো আর্থ স্টেশন থেকে বিভিন্ন কম্পিউটারে তারের মাধ্যমে আমরা নিয়ে যাই, সেটা কোয়েক্সিয়াল কেবল হোক অথবা ফাইবার অপটিক কেবল হোক অথবা টুইস্টেড পেয়ার কেবল। তো এখানে ওয়্যার কাজ করে এবং মূলত শহরের যে ডেটাগুলা, সাপোজ ধরো ঢাকা শহরের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের একটা নিজস্ব নেটওয়ার্ক আছে, যেন কারণ তারা যেহেতু একটু ধরো যে অনেক সময় তদন্ত বা গোয়েন্দাদের কাজে এগুলো লাগে, তো তারা একটা ডেডিকেটেড লাইন ইউজ করে, ডিএমপি সেই জিনিসটা ইউজ করে। তাদের নেটওয়ার্কটাকে আমরা কিন্তু একটা মেট্রোপলিটন নেটওয়ার্ক বলতে পারি। তো এর বিস্তৃতি হচ্ছে সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে সাধারণত। আর ওয়্যান কি বলো ভাইয়া? সারা পৃথিবী জুড়ে সাপোজ বঙ্গবন্ধু স্যাটেলাইট, এর মাধ্যমে আমরা প্রায় পৃথিবীর 3/1 ভাগ এদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। তাহলে এর বিস্তৃতি হচ্ছে 100 কিলোমিটারের বেশি বা সারা পৃথিবী ব্যাপী হয়। তো তুলনামূলক আলোচনাগুলো করছে। ল্যান হচ্ছে একক নেটওয়ার্ক, আর একাধিক ল্যান সংযুক্ত হয়ে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয়। আর একাধিক ল্যান, একাধিক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মিলে আলটিমেটলি একটা ওয়্যান গঠিত হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। এবং এই পয়েন্টগুলো থেকে কিন্তু তোমরা আলটিমেটলি একাধিক কিসের মধ্যে পার্থক্যগুলোও বের করে ফেলতে পারো। অনেক সময় পরীক্ষায় আসে যে ল্যান এবং ওয়্যানের মধ্যে পার্থক্যগুলো কি কি, তখন তুমি এই পার্থক্যগুলো কিন্তু বলতে পারো যে ল্যানের ব্যয় তুলনামূলকভাবে কম, আর এর ব্যয় হচ্ছে ল্যান বা ম্যানের চেয়ে অনেক বেশি হবে। তুমি সারা পৃথিবীকে নেটওয়ার্কের আন্ডারে আনবা, তাহলে তোমাকে তো একটা স্যাটেলাইট তৈরি করতে হবে, একটা না, মানে জিও স্টেশনারি 3টা স্যাটেলাইট লাগে। সেক্ষেত্রে খরচ অনেক বেশি না? সবাই কি বুঝতেছো আমার কথা? খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। একটা টপিক এখন পড়াবো, সেটা হচ্ছে এই যে এটা মনে রাখবা, ডেটা প্রবাহের গতি 10 Mbps থেকে 100 Mbps হয়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে 10 Gbps পর্যন্ত হয়। আর ওয়্যানে সর্বনিম্ন 100 Mbps থেকে 100 Gbps পর্যন্ত হয়। মানে পার্থক্যের জন্য এই পয়েন্টগুলো ভালো মতো মনে রাখতে হবে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া।
তাহলে এই ছকটা যদি তুমি মোটামুটি পড়ো, আই গেস তাহলে তোমাকে পৃথক ভাবে ল্যান, ম্যান আর ওয়ান পড়ার প্রয়োজন নাই। তো আমরা এইটায় গেলাম। এখানে একটা ম্যাথ আছে, আমি একটু একটা অঙ্ক দেখাই তোমাদের। আই থিঙ্ক তোমাদের এটা দেখলে সুবিধা হবে। এখানে একটা সুন্দর ম্যাথ আছে। অনেকগুলো পেজ। আচ্ছা, তার জন্য আমাকে মনে হয় এটা একটু পরে আসতে হবে। এখান থেকে একটু স্টার্ট করতেছে। যারা এই ছকটা তোমাদের একটু মনে রাখতে হবে। তো লোকাল এরিয়া নেটওয়ার্কে আসলে কি কি ধরনের তার ইউজ হয় এবং নরমালি কোনটার মানে কতটুকু লেন্থে এইগুলো কাজ করে এবং কোনটায় কোন টপোলজি ইউজ হয়, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে 10/2, এখানে থিন কোয়েক্সিয়াল কেবল ইউজ হয়। 10/2 হচ্ছে 10 স্কয়ার। তো এটা মোটামুটি এক, মানে দুঃখিত আমি একটু ভুল বললাম, 2 × 10 স্কয়ার, 10/2, তার মানে মোটামুটি 200 মিটারের রেঞ্জে এখানে অ্যাপ্রক্সিমেটলি বলা আছে 185 মিটার রেঞ্জ। এতে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে এটা ইউজ হয়। 10/5, 10/5 হচ্ছে ভেরা 5 × 10 স্কয়ার, দ্যাট মিনস 500। এটা মনে হয় গতদিন একটু আলোচনা করছিলাম তোমাদের সাথে। আরো দুই ধরনের কেবল আছে, একটা হচ্ছে 10/T এবং 10/F। সবচেয়ে বেটার কোয়ালিটির জন্য আমরা এই তারটা ইউজ করি, ফাইবার অপটিক কেবল। তো এখানে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত আমরা নেটওয়ার্ক স্থাপন করতে পারি। তো এই ছকটা একটু মনে রাখলে তাহলে তোমাদের অনেক সময় এমসিকিউ এ কাজে লাগবে। এখানে লাগতেছে না আপাতত। আমি যে টপিকগুলো পড়াবো সেইগুলো একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, ম্যাথটা খুঁজতেছিলাম, ম্যাথটা পাওয়া গেছে। সবাই একটু দেখো, এখানে বলছে এই টাইপের ম্যাথ যদি বানায় দিই তাহলে তোমাদের পারতে হবে কিন্তু যে একটা 10/F ইথারনেট প্রযুক্তি। ইথারনেট মানে হচ্ছে ওয়্যারলেস, মানে ওয়্যান। তো ওয়্যান টেকনোলজিতে ভালো করে শুনো, আমাদের কে কে বলতে পারবা ওয়্যানে সর্বনিম্ন ডেটা রেট কত ছিল? 100 Mbps 100 Mbps থেকে 100 Gbps ছিল, যদি মনে থাকে তোমাদের, 100 গিগাবিট পার সেকেন্ড। তো এখানে বলা হয়েছে 10/F ইথারনেট প্রযুক্তির স্টার টপোলজি। যারা স্টার টপোলজির বৈশিষ্ট্য কি বলো? স্টার টপোলজির বৈশিষ্ট্য হলো একটা যদি আরেকটাকে ডেটা পাঠায়, একটা কম্পিউটার যদি আরেকটা কম্পিউটারকে ডেটা পাঠায় তাহলে সরাসরি পাঠাইতে পারে। সাপোজ স্টারে এভাবে একটা পিসির সাথে আরেকটা পিসি এভাবে কানেক্টেড, তো আরো পিসি থাকলেও কোনো প্রবলেম নাই। এক যদি দুইকে ডেটা পাঠায় তো ও সরাসরি হাবে পাঠাবে, হাব বা সুইচে, সুইচ এটা সুইচিং করে দুইয়ে পাঠায় দিবে। তার মানে স্টার টপোলজিটাকে আমি অনেকটা বলতে পারি পয়েন্ট টু পয়েন্ট ডেডিকেটেড কানেকশন বা ডেডিকেটেড নেটওয়ার্ক, এটা এখানে বলা হয়েছে। তো পয়েন্ট টু পয়েন্ট ডেডিকেটেড নেটওয়ার্কে যদি 25 জিবি একটা ভিডিও ফাইল ডাউনলোড করি তাহলে ন্যূনতম কত সময় লাগে? তো এই কারণে যেটা বলা হয়েছে এখানে একটু রিডিং পড়ো, যে যেহেতু আর কোনো কম্পিউটার ডাটা আদান প্রদান করতেছিল না, তাই ভিডিও ফাইলটা ডাউনলোড হইতে মানে এর নিম্ন সীমা হতে উচ্চ সীমা পর্যন্ত ভিডিওটা ডাউনলোড হবে। ক্যালকুলেশনটা একটু বুঝবো এখন। 10/F LAN এর সর্বনিম্ন নিম্ন সীমাটা কত? 100 Mbps। 100 মানে Mbps যদি
100 Mbps কে কেমনে ক্যালকুলেশন করে ভাইয়া আমরা জানি m ফর হচ্ছে মেগা, মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, তাহলে 100 ইনটু 10 টু দি পাওয়ার 6 বিট পার সেকেন্ড। ভাইয়া বলো তো বিট পার সেকেন্ড মানে কি? তার মানে প্রতি সেকেন্ডে একটা শূন্য বা এক, মানে বিট পার সেকেন্ড আমরা জানি যে বিট বলতে বোঝায় আসলে শূন্য বা এক, তাহলে প্রায় 10 টু দি পাওয়ার 8 এতগুলা বিট পার সেকেন্ডে সে ডাউনলোড করতে পারে। এবার ফাইলটার সাইজ দেখো, ফাইলটার সাইজ হচ্ছে 25 গিগাবাইট। ভাইরা 25 গিগাবাইটকে কনভার্ট করতে হবে, 25 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আমরা জানি গিগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, আর ভাইয়া এটা কিন্তু বাইট, বাইটকে যদি তুমি বিটে প্রকাশ করো সেক্ষেত্রে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 8 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 25 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 25 ইন্টু 8 এ হয়ে যায় হচ্ছে 200, তাহলে 200 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটাকে সংক্ষেপে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 বিট বলা যায়। তাহলে খেয়াল করো ন্যূনতম আমাদের কত সময় লাগবে? এই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 কে 10 টু দি পাওয়ার 8 বিট পার সেকেন্ড দিয়ে ভাগ করো, তাহলে হিসাবে আসতেছে 2000 সেকেন্ড। 2000 সেকেন্ডকে আমি যদি মিনিট বা আওয়ারে প্রকাশ করি সেটা 60 বা 3400 দিয়ে ভাগ করবো। ম্যাথটা কি বুঝতে পারছো? ম্যাথটা আসলে সোজা, মানে বিষয়টা হচ্ছে তোমাদের জানতে হবে কোন নেটওয়ার্ক কেবলের কতটুকু হচ্ছে মানে ডাটা স্পিড। এখানে কিন্তু সেটা বলা নাই, খালি বলা আছে 10 বেজ এফ, এই ধরনের তারটা ইউজ হয়েছে। সবাই কি বুঝতে পারছো? একটু জিজ্ঞেস করি কার কার মনে আছে 10 বেজ এফ এইটা আসলে কোন ধরনের তার দিয়ে কানেকশন করা হয়েছে? একটু আগে দেখাইছি। অপটিক্যাল ফাইবার। ভেরি গুড, ফাইবার অপটিক কেবল। বানায় দিলে ম্যাথ কি পারবা এই ধরনের? অন্য একটা ফাইল কত গিগা মানে কত সময় লাগবে পারবা সবাই? কি মনে হয়? জি ভাই ইনশাআল্লাহ পারবো। ওকে, অঙ্কটা ভালো করে দেখে রাখো, ক্যালকুলেশন গুলো বুঝো। দেখ গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইট এগুলার হিসাবটা বোধহয় আমি দেখাইছিলাম, মনে আছে সবার? ক্লাসের সবার? আমি একটু আবার বলে দেই তোমাদের। 1024 বাইট বড় হাতের বি, এখানে কি হয় 1 কিলোবাইট, বা এটাকে বলতে পারি 2 টু দি পাওয়ার 10, মানে 2 টু দি পাওয়ার 10 বাইট বা 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট বা 1024 কিলোবাইটে হবে 1 মেগাবাইট। মেগাবাইটের পরে কত হয়? গিগা, টেরা। এই পর্যন্ত মোটামুটি মনে রাখতে পারলেই চলবে, কারণ অঙ্কগুলা এইভাবেই আসবে। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাই। মানে অবজেক্টিভের জন্য তুমি আরো শিখো, কিন্তু তোমাদের অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম টেরাবাইট পর্যন্ত হিসাবটাই আসবে। আরেকটা ম্যাথ দেখাই দিচ্ছি তোমাদের। এখানে দুইটা অঙ্ক আছে, অঙ্ক দুইটা একটু দেখে নাও, ইন্টারেস্টিং অঙ্ক দুইটা। এখানে বলা হয়েছে যে একটা ওয়ার্ক স্টেশন, মানে দুইটা ওয়ার্ক স্টেশন আছে, দুইটা কম্পিউটার, একটা থেকে আরেকটা ডাটা পাঠাবো, তো প্রতিটা নোডে কিছু ডিলে হয়। এখানে 5 মাইক্রোসেকেন্ড ডিলে, আর এ থেকে বিতে ডাটা পাঠাইতে টাইম লাগতেছে 15 মাইক্রোসেকেন্ড। তো অনেকগুলো অপশন আছে, এরা বলবা এ থেকে ইতে যাইতে, মানে ওয়ার্ক স্টেশন 1 থেকে ওয়ার্ক স্টেশন 2 তে যাইতে কয়টা অপশন আছে একটু গণত যারা। আমি বলি একটা একটা করে। এ বি, সবাই দেখে নাও, এ বি সি ই, এটা একটা অপশন। আর কয়টা অপশন হয় দেখো তো ভাইরা? সবচেয়ে সহজ অপশনটা কি? এডিই, এডিই, এএফই, এইভাবে করে অনেকগুলা অপশন হয়। তো ম্যাথটা যেটা দেখাইছে সবাই একটু খেয়াল করো,
এখানে মোট 8টা অপশন আছে, এর মধ্যে AFE এই বরাবর যদি আমি ডাটাটা প্রেরণ করি, টোটাল কত টাইম লাগতেছে? 5 যোগ হচ্ছে 5 যোগ 5 যোগ 20। খেয়াল করে দেখো, 5 যোগ 5 যোগ 5 যোগ 20, তাহলে টোটাল 35 মাইক্রোসেকেন্ড লাগতেছে। না, ভুল বলছি, সরি, এখানে আবার একটা ডিলে আছে। 35-এর সাথে আরো 12 আছে, 35-এর সাথে 12 যোগ করলে হচ্ছে 47, যেটা দেখা গেছে সবচেয়ে কম টাইম। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? এই কারণে সবচেয়ে কমে যেই রাস্তা দিয়ে আসলে একটা নেটওয়ার্কে ডাটা প্রেরণ করা যাবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু, সে কিন্তু সেই রাস্তাটাই চুজ করে নিবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ক্লাসের ভাইয়া। সবাই ভাইয়া মাঝখানের এগুলো কিভাবে হলো, যে 5 মাইক্রোসেকেন্ড? দেখো অনেকগুলো। ও না, এটা হচ্ছে ডিলে ভাইয়া, মানে এই নোড থেকে এই নোডে এসে 5 মাইক্রোসেকেন্ড হোল্ড করতে হয় ডাটাটাকে, তারপরে আবার পাঠাইতে সময় লাগে 15, আবার বিতে এসে 10 মাইক্রোসেকেন্ড হোল্ড করতে হয়। এটাকে বলা হয় ডিলে, আর এটা হলো সেন্ডিং টাইম। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? ভাই এ আর বি এর নিচে যেটা লেখা ওটা হচ্ছে কি ডিলে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হচ্ছে মানে ডাটাটা এখানে আসার পরে 5 মাইক্রোসেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে, তারপরে পাঠাইতে টাইম লাগতেছে হচ্ছে 15 মাইক্রোসেকেন্ড, আবার এইখানে এসে হোল্ড করতেছে 10, আবার এখান থেকে দিতে পাঠাইতে টাইম লাগতেছে 20 মাইক্রোসেকেন্ড। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। মানে সংযোগে অতিক্রান্ত সময়, মানে এখান থেকে এখানে যেতে টোটাল টাইমটা কত লাগতেছে সেগুলো বের করবা প্রত্যেকটা। তো আই থিঙ্ক এটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তোমরা মনে হয় এটা দেখলে মোটামুটি বুঝতে পারবা। সবচেয়ে কম টাইমটা আমাকে নির্ণয় করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? জি ভাইয়া। ফাইন। তো আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের সর্বশেষ যে অংশটা আছে আমাদের, সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস গুলো। ও দুঃখিত, আমি নেটওয়ার্কের প্রকার ভেদ পড়াইনি। ওকে, নেটওয়ার্কের প্রকারভেদ আমরা 3 ভাবে পড়ব। প্রথমত হচ্ছে সার্ভিস প্রদান আর নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে, মানে কিভাবে নেটওয়ার্কটা গঠিত, তার নিয়ন্ত্রণ কাঠামো কি, আর কিভাবে সার্ভিস দিবে, এই পদ্ধতিতে নেটওয়ার্ক হচ্ছে 3 প্রকার। নামগুলো মনে রাখবো, পিয়ার টু পিয়ার, এটাকে P2P-ও বলে, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর ফাইনালি হচ্ছে এই দুটা মিলায়া হাইব্রিড নেটওয়ার্ক। প্রথমত আমি একটু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে তোমাদের একটা চিত্র দেখাচ্ছি। সবাই দেখো, এটা নেটওয়ার্ক ডিভাইস, হাব বা সুইচ, বা এটাকে গেটওয়েও বলে। তো এখান থেকে প্রত্যেকটা কম্পিউটার দেখো এই গেটওয়ের সাথে কানেক্টেড, অনেকটা স্টার টপোলজির মতো। সবাই কি আমার কথা বুঝছো? এই টপোলজিটা অনেকটা দেখতে স্টার টপোলজির মতোই লাগতেছে, কিন্তু আসলে এখানে আমি নেটওয়ার্কের মানে প্রকারভেদ বা এটা বলতেছি, টপোলজি কিভাবে কানেক্টেড তা না। এখানে হয় কি, প্রত্যেকটা কম্পিউটার এজ এ সার্ভার কম্পিউটারের মতো কাজ করে। তো যখন ডাটা সেন্ড বা রিসিভ করার প্রয়োজন হয়, ওরা জোড়া বেঁধে কাজ করে, এইটা আর এইটা একটা পেয়ার হয়ে যায়। তো ও ওকে ডাটা পাঠায় এবং ও সেটা রিসিভ করে। তো এখানে প্রত্যেকটা কম্পিউটার এজ এ সার্ভার কম্পিউটারের মতো কাজ করে। যথারীতি তোমরা টপোলজির মতো এটাতে কিন্তু সুবিধা অসুবিধাগুলো ডিফাইন করতে পারো, যেটা এখানে বলা হয়েছে। সুবিধাগুলো দেখো, কোনো আলাদা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন নাই, ব্যয়বহুল সার্ভারের প্রয়োজন হয় না, দক্ষ জনবলের প্রয়োজন নাই, মানে সার্ভার মেইনটেইন করতে হলে কিন্তু আলাদা টিম লাগে। আর এই ধরনের নেটওয়ার্কের সেটআপ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সেটআপ করার মতো এত জ্ঞানের প্রয়োজন নাই। অসুবিধা আছে যারা, অসুবিধা হচ্ছে
যেহেতু প্রত্যেকটা কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে, এই কারণে ব্যবহারকারীর কাজ একটু ডিলে স্লো হয়ে যাবে। আর বিভিন্ন কম্পিউটারে রক্ষিত ফাইল বা ফোল্ডার কেন্দ্রীয়ভাবে ব্যাকআপ নেওয়া সম্ভব হয় না। ভেরা সাপোজ এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, এর মধ্যে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো কিন্তু পরে আর পাওয়া যাবে না। সেক্ষেত্রে মানে যারা বড় ধরনের নেটওয়ার্ক বা একটু সফিস্টিকেটেড নেটওয়ার্ক ইউজ করে, সাপোজ ধরো ব্যাংক বা বীমা কোম্পানিগুলো, তারা কিন্তু এই ধরনের নেটওয়ার্ক ইউজ করে না। এটা সাধারণত ইউজ করে যাদের ডেটাবেসটা সংরক্ষণের প্রয়োজন হয় না। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে। তো আমরা যদি ডেটাবেস সংরক্ষণ করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যে ধরনের নেটওয়ার্কটা ইউজ করব সেটাকে বলা হয় মূলত ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। পরবর্তীটা দেখাচ্ছি। যারা দেখো, এটা হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের উদাহরণ। মানে প্রত্যেকটা ক্লায়েন্ট, এগুলোকে ক্লায়েন্ট বলা হয়, এবং এটা হচ্ছে সার্ভার। সার্ভার পিসি সবাই জানো যে এটার কাজ হচ্ছে মূলত একটা ব্যাকআপ রাখা প্রত্যেকটা ডেটার। তো এটা সাপোজ ধরো 3টা ওয়ার্ক স্টেশন আছে, এখান থেকে ডাটাগুলো এখানে আসে এবং সেটা এখানে স্টোর হয়, এবং এক্ষেত্রে কিন্তু সার্ভারটা কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে। তো যাই হোক, এটাকে আমরা পরবর্তীতে পড়বো, এটাকে সেন্ট্রালাইজড নেটওয়ার্কও বলে। তো এর সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নাও। বলছে যেহেতু কেন্দ্রীয়ভাবে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, তাই মানে কোনো কম্পিউটার আলাদাভাবে এটা কিন্তু মানে একক আধিপত্য বিস্তার করতে পারে না। আর সকল ফাইল কিন্তু একই নির্দিষ্ট স্থানে জমা হয়, মানে সার্ভারে। এই কারণে যে কোনো ফাইল খুঁজে বের করা কিন্তু সহজ। আর যেহেতু ডেটাটা সার্ভারে জমা হয়, তো খুব সহজেই ব্যাকআপটা নিয়ে রাখতে পারি আমরা। যেখানে দেখো ব্যাকআপ ডাটা রাখছে। মানে ব্যাংকগুলা কি করে, সাপোজ ধরো 1 মাসের যত ডাটাবেজ আছে এই সার্ভারে জমা হয়েছে, এই সার্ভার থেকে একটা হার্ড ড্রাইভে 1 মাসের ডাটাবেজ আলাদা স্টোর করে রেখে দেয়, আবার নতুন হার্ড ড্রাইভ এখানে ইনস্টল করে দেয় পরবর্তী মাসের জন্য। তার মানে ব্যাকআপ নেওয়াটা ইজিয়ার এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের। সবাই কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট বলছে অসুবিধাগুলো একটু দেখো। একই সাথে ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন হতে আসা রিকোয়েস্ট নেটওয়ার্কের ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। অবভিয়াসলি বুঝতেই পারতেছো, একসাথে সবাই যদি ডেটা পাঠায় সেক্ষেত্রে ট্রাফিক জ্যামের তৈরি হয়। আর সার্ভার যদি কোনো কারণে বিকল হয়, বুঝতেই পারতেছো পুরো নেটওয়ার্ক ফেল করবে। আর এই ধরনের নেটওয়ার্ক ইনস্টল করা কিন্তু অনেক ঝামেলা এবং মেইনটেইন করাটাও ব্যয়বহুল হয়। তো আশা করি সুবিধা অসুবিধাগুলা তোমরা লিখবা, এবং পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে ভেড়া, তোমরা কম্পিউটার না এঁকে এরকম ব্লক ডায়াগ্রামের মাধ্যমে, মানে এইগুলা ক্লায়েন্ট, এইটা হচ্ছে সার্ভার, এইটা ব্যাকআপ, এইভাবে ব্লক ডায়াগ্রামের চিত্রের মাধ্যমে প্রকাশ করবা। আর এই ল্যান্ড ডিভাইস এইটাও শো করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি প্রত্যেকে কি ভাইয়া। আমার কথা বুঝছো? জি ভাইয়া। মানে এবার পারফেক্টলি চিত্র আঁকতে তুমি পারবা না, তুমি নর্মালি ব্লক ডায়াগ্রাম আঁকবা। ব্লক ডায়াগ্রাম আঁকলেই হবে। আর ভেড়া হাইব্রিড নেটওয়ার্ক আমি পড়াইলাম না। মানে একটা বড় নেটওয়ার্কের যদি এক এক অংশে, এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, সরি উল্টাই গেল, শেয়ার করতেছি। সবাই একটু দেখে নাও, এটা একটা হাইব্রিড নেটওয়ার্কের উদাহরণ। মানে এক একটা স্থানে সার্ভার, মানে পিয়ার টু পিয়ার অথবা এক এক জায়গায় সার্ভার নেটওয়ার্ক ইউজ হয়েছে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তো এই দুইটার মিলিত প্রভাব, এটাকেই আমরা হাইব্রিড নেটওয়ার্ক বলবো। তবে এটার একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হলো গ্লোবাল স্টোরেজ মিডিয়া থাকতে হবে, আদারওয়াইজ আমি এটাকে হাইব্রিড নেটওয়ার্ক বলতে পারবো না। গ্লোবাল স্টোরেজ মিডিয়া মানে হচ্ছে আমরা এই পৃথিবীর যে কোনো স্থান থেকে এই ব্যাকআপ ফাইলগুলা অ্যাক্সেস করতে পারবো। সাপোজ ধরো একটা ব্যাংকের বিদেশেও কিন্তু ক্লায়েন্ট থাকতে পারে, তো তাদের ডাটাবেস গুলাও যদি এই ইতে আসে, মানে হাইব্রিড নেটওয়ার্কের একটা বড় বৈশিষ্ট্য হলো
মানে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মতো এখানে একটা গ্লোবাল স্টোরেজ মিডিয়া থাকবে এবং কর্পোরেট ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এই হাইব্রিড নেটওয়ার্কটা আসলে খুব মানে জনপ্রিয়। তো ভেড়া আমরা শিখলাম একটা পদ্ধতিতে নেটওয়ার্কের প্রকারভেদ। এবারে আসো দ্বিতীয় পদ্ধতি, নেটওয়ার্কের মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার। তো আমি যদি একটা নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত না থাকে এবং যে কোনো সময় যে কোনো কম্পিউটার বা ডিভাইস ওই নেটওয়ার্কে অ্যাড হইতে পারে। সাপোজ ভেড়া তোমরা যদি এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে গিয়ে দেখবা যে কোনো মোবাইল দিয়ে কিন্তু তুমি এয়ারপোর্টের ওয়াইফাই ইউজ করতে পারবা। মানে এটা সবার জন্য পাবলিকলি দিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকেরই ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয়। এক দেশ থেকে আরেক দেশে গেলে সাধারণত সিম গুলা কাজ করে না, কিন্তু সবার সাথে যোগাযোগ মেনটেন করার জন্য কিন্তু এরকম পাবলিক নেটওয়ার্ক এয়ারপোর্ট গুলাতে থাকে। তো ইন্টারনেট বা ওয়্যান এটার একটা উদাহরণ। আরেকটা হচ্ছে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত। যারা সাপোজ ধরো তুমি কোনো হোটেলে যদি যাও, হোটেলে গিয়েও দেখবা কিন্তু ওয়াইফাই কিন্তু আছে, কিন্তু তুমি চাইলেই সেটা অ্যাক্সেস করতে পারবে না, তার জন্য তোমাকে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? এই ধরনের নেটওয়ার্ককে আমি প্রাইভেট নেটওয়ার্ক বলি। মানে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই প্রকার। আর এর আগে কি করছি বলতো, কিভাবে নেটওয়ার্কটা নিয়ন্ত্রিত হয় বা কিভাবে কাজ করে তার উপরে ভিত্তি করে কিন্তু তিন প্রকার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো নেটওয়ার্কের প্রকার? জি ভাইয়া। জি ভাইয়া। একটা ভুল সবাই করে, সেটা হলো নেটওয়ার্কের প্রকারভেদ আর নেটওয়ার্কের টপোলজির মধ্যে কিন্তু ভুলায় ফেলে। যারা টপোলজি হচ্ছে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার গুলা কিভাবে কানেক্টেড, আর কম্পিউটার গুলা কানেক্টেড হওয়ার ফলে যেই নীতিতে চলে সেটা হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদ। তো দুটা কিন্তু আলাদা জিনিস। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। এর মধ্যে তোমাদের সব পড়ার প্রয়োজন নাই, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা পড়বা। মডেল, হাব, সুইচ, রিপিটার, রাউটার, এই পাঁচটা পড়বা। সব বইতে এই পাঁচটার কথা উল্লেখ করা আছে, মডেম, হাব, সুইচ, রিপিটার এবং রাউটার। আমি মনে হয় তোমাদের রিপিটারের ব্যাপারটা একটু বলছিলাম, আর মডেমের ব্যাপারটা তো চ্যাপ্টার 2 এর প্রথম অংশে কোথায় তোমরা শিখে আসছো। তো যে কথাগুলো আমি আগে বলছি সেগুলো দেখো এখানে আবার লেখা আছে, তোমাদের একটু দেখাচ্ছি। প্রথমত হচ্ছে মডেম। যারা বলতো মডেমের কাজটা কি? এই কথাগুলো কি পড়ছিলাম? ডিজিটাল। দেখো তো, এই যে মডুলেটর ডিমডুলেটর এই দুটার সমন্বয়ে গঠিত। প্রথমে কি জি করে, ভাইয়া। ডিজিটালটাকে অ্যানালগ করা হয়, পরে পুনরায় অ্যানালগটাকে মানে ডিজিটাল করে ডাটা পুরোটাই করা হয়। এই জিনিসটা আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আই থিঙ্ক মডেমের ব্যাখ্যা আবার আমাদের বলার প্রয়োজন নেই। প্রথম ক্লাসটায় আমি মনে হয় মডেমের বিষয়ে বলে দিয়েছিলাম। সবার কি মনে আছে ভাইরা? ক্লাসের সবার? জি ভাইয়া। ওকে, আমরা চলে যাচ্ছি হাবে। ভাইরা, হাব গুলা হচ্ছে, তোমরা মনে হয় এটা চিনো, মানে এই যন্ত্রটা কি দেখছো ভাইরা? দেখবা যে এখানে বাতি জ্বলতে থাকে, অনেক জ্বলতে থাকে, নিতে থাকে। মানে জি এটা ভাইয়া। মূলত কিভাবে কাজ করে, একাধিক কম্পিউটারের যে নেটওয়ার্ক কেবল গুলা সেটা আমরা এখানে এসে কানেক্ট করি। মানে সাপোজ ধরো 8টা বা 16টা পিসি, মানে এই হাব গুলা সাধারণত 4, 8, 16 পোর্ট এগুলো হয়। সাপোজ ধরো যে একটা অফিসে 8টা পিসি যদি থাকে, তাহলে এরকম 8 ইউনিটের একটা হাব ইউজ করা হয়, যেখানে আমরা প্রত্যেকটা কম্পিউটারের নেটওয়ার্ক কেবলটা এখানে এসে অ্যাড করে রাখি। তো এই হাবটা, আচ্ছা বলতো হাব নরমালি কোন ধরনের টপোলজিতে ইউজ হয়, কে কে বলতে পারবে? ring, স্টার। হাব, যারা হাবটা ইউজ হয় সাধারণত স্টার টেকনোলজিতে। স্টার টেকনোলজিতে আমরা এটার ব্যবহার দেখছিলাম, স্টার টপোলজি। ওখানে সুইচও ইউজ হয়, আমরা দেখবো হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি।
তো নরমালি হাব হচ্ছে এরা দুই প্রকার। আমরা একটু হাবের প্রকার ভেদটাও জানবো। ভাইয়া হাবের কার্যক্রম থেকে অনেকটা রাউটারের মতো। না 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 ভাইয়া, হাবের কাজ আর রাউটারের কাজ সম্পূর্ণ আলাদা। রাউটার তো ভাইয়ারা নেটওয়ার্কে কি করে, ইন্টারনেট অ্যাড করে দেয়। বা সাপোজ আমরা কি করি, একটা সার্টিন এরিয়াতে মানে মাইক্রোওয়েভ জেনারেট করে। মানে সাপোজ তুমি তোমার বাসায় রাউটার যখন লাগাও, মানে সাপোজ এই তুমি ইন্টারনেট কানেকশন নিলা, রাউটারের মাধ্যমে কি করো, মানে তোমার বাসার এরিয়ার মধ্যে একটা মাইক্রোওয়েভ জেনারেট করো, সেইখানে তোমার ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে তোমরা মোবাইল গুলোতে ওয়াইফাই কানেকশন পাও। সবাই কি বুঝতেছো আমার কথা? আর জি ভাইয়া। হাব নরমালি হচ্ছে ওয়্যার কানেকশনের ক্ষেত্রে ইউজ হয়। এই যে এখানে একটু দেখো, মানে হাবের প্রকারভেদ। সাধারণত দুই ধরনের হাব আমরা দেখি। একটা হচ্ছে ভেরা অ্যাক্টিভ, মানে তার মধ্যে যে সংকেতগুলো আসে সেই সংকেতগুলা মানে আদান প্রদানের পাশাপাশি সে কিন্তু অ্যাম্পলিফাইও করতে পারে। সাপোজ অনেক দূর থেকে কোনো একটা সিগন্যাল আসাতে সিগন্যালটা উইক হয়ে গেছে, তো এটাকে অ্যাম্পলিফাই করে বা বিবর্ধিত করে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ হাব। আর আরেক প্রকার হাব আছে যার মধ্যে শুধুমাত্র সংকেত আদান প্রদান হয়, এইটাকে আমরা প্যাসিভ বা নিষ্ক্রিয় হাব বলি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। মানে এতে আলাদা জি পাওয়ার ভাইয়া। কোনো সাপ্লাই ইউনিট থাকে না। তো এটা একটু মনে রাখবা। হাবের সুবিধাগুলো দেখো, সুবিধা অসুবিধাগুলো একটু শুনে রাখো। হাব হচ্ছে একাধিক কম্পিউটার বা একাধিক ডিভাইসকে যুক্ত করে, মানে শুধুমাত্র কম্পিউটার বলবা না যারা, কতগুলো কথা সবসময় মনে রাখবে। এরা নেটওয়ার্ক কি শুধু কম্পিউটার দিয়ে হয়? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। গতকালকে একটা টার্ম টার্ম তোমাদের বলছিলাম, নেটওয়ার্কের জন্য কম্পিউটার অ্যাজ ওয়েল এজ কিছু পেরিফেরাল ডিভাইস লাগে, মনে আছে সবার? জি ভাইয়া। জি ওকে। আর হাব হচ্ছে বিভিন্ন তার মাধ্যমকে যুক্ত করে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এই যে তুমি যে প্রশ্নটা করছো, হাব ইউজ হয় হচ্ছে তার যুক্ত মিডিয়াম, আর রাউটার ইউজ করি আমরা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। সবাই কি আমার কথা বুঝছো? হ্যাঁ জি স্যার। ভাইয়া। ওকে, নেক্সট যে টপিকটা আছে সেটা হলো হাবের অসুবিধাগুলো দেখো। মানে অনেক সময় মানে সংকেত টার্গেট পোর্টে না গিয়ে সকল পোর্টে চলে যায়, কারণ ভেরা এই হাবটা এইটা শুধু সংকেত আদান প্রদানে ইউজ হয়, এটা ইন্টেলিজেন্ট না। ইন্টেলিজেন্ট কোনটা জানো? ইন্টেলিজেন্ট হচ্ছে সুইচ, আমরা সামনে পড়বো। হাব আর সুইচ অলমোস্ট একই রকম। আর এখানে যেটা বলা হয়েছে, হাবের ডেটা কলিশন হয়ে যায় কারণ একই সাথে সে একাধিক জায়গায় ডাটা পাঠায় দেয়। আর বেশিরভাগ হাবের ডেটা ফিল্টারিং করা সম্ভব হয় না। অনেক সময় নেটওয়ার্কে নয়েজ আসে, সেইগুলা হাব রিডিউস করতে পারে না, ফিল্টারিং করতে পারে না। তো এটা একটা অসুবিধা। আর একাধিক নেটওয়ার্ক হাবের সাহায্যে কানেক্ট করা যায় না, কারণ হাবে শুধুমাত্র একটা নেটওয়ার্কই আমি কানেক্ট করতে পারবো। আর বেশিরভাগ হাব ডেটা আসলে অ্যাম্পলিফাই করতে পারে না, মানে নিষ্ক্রিয় হাব হয় ম্যাক্সিমাম হাবই আসলে। মানে যেগুলা অ্যাক্টিভ হাব ওগুলোর দাম অনেক বেশি, তো সাধারণত আমরা ওইগুলো ইউজ করি। এটা একটু পড়বা, সুইচের কাজ কি। সুইচ আর হাবের কাজ মোটামুটি এক। বর্তমানে নেটওয়ার্কে আমরা হাব ইউজ না করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্টেলিজেন্ট সুইচ ইউজ করি, কারণ তাতে যেটা হয় সবচেয়ে বড় সুবিধাটা দেখো। এখানে যেটা অসুবিধা, সংকেত সব সময় সুইচের মাধ্যমে টার্গেট পোর্টে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? নেটওয়ার্কে ট্রাফিক জ্যাম হবে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? সুইচ দেখো, চিত্র জি একই ভাইয়া। রকম। হাব এবং সুইচের চিত্রটা পুরোপুরি একই রকম, শুধু এতে আলাদা একটা মানে কি বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিভাইস এটা সুইচ। কারণ এখানে যে ডেটা আসে তারা কিন্তু রিকগনাইজ করতে পারে যে টার্গেট পোর্ট কোনটা বা কোনটা থেকে সংকেতটা আসছে। তো সুইচ গুলাও কিন্তু 8 পোর্ট, 16 পোর্ট, 24 পোর্ট, 8-এর গুণিতক এগুলো হয়ে থাকে। তো এটা একটু পড়বা, সুইচের সুবিধাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর ফাইনালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাউটার।
এখানে গেটওয়ে বলা হচ্ছে। গেটওয়ে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দেয়া, এগুলো আসলে অন্যান্য বইতে কিন্তু নাই। গেটওয়ের কাজ হচ্ছে মূলত রাউটারের মতোই, আমি বলতেছি। হ্যাঁ দেখো, তোমরা রাউটারের সাহায্যে কানেকশন সবাই মোটামুটি দেখছো। তো রাউটারের কাজ হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে বা নেটওয়ার্ককে সম্প্রসারণ করতে পারে। আর একই ধরনের বা ছোট আকারের ভিন্ন ভিন্ন একাধিক ল্যান সংযুক্ত করে নেটওয়ার্ক করতে সহায়তা করে। তো এখানে একটা রাউটারের মাধ্যমে কিন্তু দেখো বিভিন্ন ডিভাইস কানেক্টেড আছে, এবং নরমালি এটা তারবিহীন প্রযুক্তিও হতে পারে, অথবা অনেক সময় আমরা রাউটারে কিন্তু পোর্টও থাকে, অনেক সময় দেখবা যে 4টা পোর্ট করে থাকে, আমরা চাইলে ওয়্যার কানেকশনও এটা ইউজ করতে পারি। আর রাউটারটা হচ্ছে অন্যতম, মানে এই জিনিসটা একটু পড়বা, অতি বুদ্ধিমান একটা ব্রিজ বলা হয়, কারণ এইটা খুব সহজে ডিফাইন করতে পারে যে আসলে কোনটা থেকে ডাটাটা আসছে এবং কোন সুবিধাজনক মাধ্যমে আমরা ডাটাটা পাঠাইলে সবচেয়ে কম টাইম লাগবে এবং নেটওয়ার্কের ইসে কম হবে। এই অংশটা তোমরা একটু পড়বা, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এতটুকু যদি পড়ো তাহলে মোটামুটি তোমরা এগুলো বলতে পারবা। সুবিধা অসুবিধাগুলো একটু দেখাই দিচ্ছি আমরা। দেখে নাও, রাউটারের সুবিধা অনেকটা সুইচের সুবিধার মতো, একই প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। ভেরা, তোমাদের তুলনামূলক আলোচনা যদি আসে তাহলে আমাকে বলো, হাব, সুইচ এবং রাউটারের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে? রাউটার। রাউটার। হ্যাঁ, সবচেয়ে ভালো হবে রাউটার। আর হাব হচ্ছে বর্তমানে তেমন একটা ইউজই হয় না। সুইচ ইউজ করি আমরা, কিন্তু সুইচের একটা প্রবলেম হলো এখানে আমরা একাধিক নেটওয়ার্ক কানেক্ট করতে পারি না, মানে একটা নেটওয়ার্কই সাধারণত আমরা কানেক্ট করি। আর রাউটারে এই সুবিধাটা আছে, এবং রাউটার হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস। আর এতে সেই সুবিধাটা আছে, সিগন্যালকে ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাই করতে পারে, মানে এর মধ্যে বিল্ট ইন রিপিটার আছে। মানে নরমালি একটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করে যে যন্ত্রটা, তার নাম হচ্ছে রিপিটার। তো রাউটারের মধ্যে বিল্ট ইন রিপিটার থাকে, তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর ডেটা ফিল্টারিং করতে পারি, মানে নয়েজ রিডাকশন করতে পারে। আর ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন তারযুক্ত এগুলোকে সংযুক্ত করতে পারে। অসুবিধাগুলো দেখো, রাউটারের দাম হচ্ছে সবচেয়ে বেশি হাব বা সুইচের চেয়ে। আর কনফিগারেশন একটু জটিল, কারণ একাধিক নেটওয়ার্ককে যদি তুমি কানেক্ট করো তাহলে সেই অনুযায়ী কনফিগার করতে হবে। আর ইলেকট্রনিক গেটওয়ের তুলনায় এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন। গেটওয়েটা একটু দেখাই দিচ্ছি, তার সাথে আমরা একটু শেষ করবো আজকে। হ্যাঁ, গেটওয়ের কাজটা অনেকটা রাউটারের মতোই, তবে এইটা হচ্ছে রাউটারে তুমি যদি কানেকশন তৈরি করো সবাই কিন্তু ইন্টারনেটের অ্যাক্সেসটা পাবে, কিন্তু ভাইয়া গেটওয়ের সুবিধাটা হচ্ছে এখানে তুমি চাইলে অনেকটা, যারা তোমাদের কি ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের মধ্যে পার্থক্য মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। মানে অনেকটা আমি বলতে পারি যে রাউটারটা ব্রডকাস্ট মোডে কাজ করে আর গেটওয়েটার কাজ করে মাল্টিকাস্ট মোডে। মানে এর মধ্যে যারা সার্ভার আছে তাদের মধ্যে আমরা যাদেরকে চাবো তাদেরকে আমরা চাইলে অ্যাক্সেস দিতে পারি, বাকিরা সেই অ্যাক্সেসটা পাবে না। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে নিবা। এখানে গেটওয়েটার দাম কিন্তু রাউটারের তুলনায় কিছুটা বেশি, আর রাউটারের সুবিধাগুলা এখানে আছে। পার্থক্যটা হলো রাউটারের চেয়ে গেটওয়ে
অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। তো ভাইরা সুবিধা অসুবিধাগুলাই মূলত পরীক্ষায় আসে এবং কোনটা কোন ডিভাইস সেটা তোমাদের জানতে হবে। ভাইরা এছাড়া কতগুলো টপিক আছে আরো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অন্যান্য বইতে আসলে এগুলো নিয়ে আলোচনা করা হয়নি। আমি তোমাকে গুছাই দিছি যে কোন কোন টপিক গুলো তোমরা পড়বা। মূলত তোমরা যদি এখানে একটা তুলনামূলক ছক করো হাব, সুইচ এবং রাউটারের, তাহলেই মোটামুটি চলবে, কারণ কোশ্চেন মূলত এই লেভেলের গুলাই আসে। সবাই কি আমার কথা বুঝছো জি ভাইয়া। ক্লাসের সবাই? তো মোটামুটি দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমাদের বইতে দেখবা প্রায়, আমি একটু বুঝায় বলি, তোমাদের বইতে দ্বিতীয় অধ্যায়টা প্রায় 67 থেকে 68 পেজের। এর মধ্যে কি কি টপিক পড়বা আমি মোটামুটি তোমাদের গুছাই দিচ্ছি। 7টা থেকে 8টা জায়গা এমন আছে যেখানে তুমি তুলনামূলক আলোচনা করে একটা যদি প্রত্যেকটা ছক করে রাখো। আমি অলরেডি তোমাদের বলছি যে কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল, এটা একটা হইতে পারে। আজকে নেটওয়ার্ক ডিভাইস গুলো পড়াইলাম, হাব, সুইচ, রাউটারের মধ্যে তুলনামূলক আলোচনা। তোমরা যদি ছক আকারে করে রাখো তাহলে হবে কি, এত বড় একটা চ্যাপ্টারকে তোমরা সহজে নিয়ন্ত্রণে আনতে পারবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। মানে তোমরা ইউজুয়ালি যদি পড়তে যাও না সিরিয়াল ওয়াইজ, আমি এটা একটু পড়ি, হয়রান হয়ে যাবা ভাইয়া। তোমাদের দেখবা যে 1 মাস লাগবে চ্যাপ্টার 2 পড়তে। এই কারণে সবচেয়ে বেস্ট হয় তোমাদেরকে আমি একটা কাজই দিচ্ছি, তোমরা করো কি, 8টা আছে, আমি 8টা আমি তোমাদের গ্রুপে লিখে দিব। একটা হচ্ছে তারবিহীন, মানে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর কি কি পড়ছো, রেডিও ওয়েভ, আর হচ্ছে ইনফ্রারেড। মাইক্রোওয়েভ, রেডিও, ইনফ্রারেড, হ্যাঁ। তারপরে তার যুক্ত মাধ্যম যেটা, সেইটার মধ্যে এইরকম 8টা টপিক আছে। এই 8টা টপিকের তুলনামূলক আলোচনা একটা খাতায় লিখে রাখবা এবং আমাকে সেটা শো করতে পারলে সবচেয়ে ভালো। আলাদা কালি দিয়ে যদি লেখো তাহলে পড়াটা কিন্তু ভালো হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। চ্যাপ্টার 2 এর উপরে আমি 2টা পরীক্ষা নিই। একটা হচ্ছে তোমরা জানো যে এই চ্যাপ্টারটা 2টা নাম আছে। একটা পার্ট হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন এবং 2 নাম্বার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। তো তোমরা এই উইকটায় পরীক্ষা দাও চ্যাপ্টার 1, আর চ্যাপ্টার 2 এর পরীক্ষা আগামী 2 সপ্তাহে তোমাদের নিবে, 2টা পার্ট করে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, নেক্সট উইক থেকে আমরা প্র্যাকটিক্যাল রিলেটেড যে চ্যাপ্টার 4 শুরু করব। ভালো থাকো সবাই।